আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধান ও রাজনৈতিক কাঠামো। মেডিকেল প্রশ্ন ব্যাংক সমাধান। প্রশ্ন সংখ্যা ৩০৭। পাঠ ১। সংবিধান প্রণয়নের ইতিহাস ও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা কোন তারিখে হয়েছিল? ২৬শে মার্চ ১৯৭১। ২৬শে মার্চ ১৯৭১। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। তাইলে মৌলিক অধিকারগুলো হলো বাক স্বাধীনতার অধিকার, সভা সমাবেশের অধিকার, ধর্মচর্চার অধিকার, কিন্তু শিক্ষার অধিকার কখনোই মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। শিক্ষা যদিও মানুষের মৌলিক চাহিদা, কিন্তু মৌলিক অধিকার হিসেবে শিক্ষা স্বীকৃত নয়। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। মানে বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, আর বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? পররাষ্ট্র নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে ২৫ নং অনুচ্ছেদে। ২৫ নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ৯৫ নং অনুচ্ছেদ। ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হলো বাংলা ভাষা। এটি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হলো বাংলা ভাষা। এটি উল্লেখ করা হয়েছে ৩য় অনুচ্ছেদে বা অনুচ্ছেদ ৩A। অনুচ্ছেদ ৩। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা ভাষা, এটি হলো সংবিধানের অনুচ্ছেদ ৩ অনুযায়ী। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আছে ৫ম তফসিলে। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংরক্ষিত আছে ৫ম তফসিলে। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? ধর্মীয় স্বাধীনতা হলো অনুচ্ছেদ ৪১-এর অন্তর্ভুক্ত। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? ধর্মীয় স্বাধীনতা হলো ৪১ নং অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে? ২৮-এর ২ নং। ২৮-এর ২ নং অনুচ্ছেদে। তাহলে ধর্মীয় স্বাধীনতা হলো ৪১ নং অনুচ্ছেদ, আর নারী পুরুষের সমতা হলো ২৮-এর ২ নং অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট এর কথা বলা হয়েছে? বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেটের কথা বলা হয়েছে ৮৭ নং অনুচ্ছেদে। বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট সম্পর্কে সংবিধানের ৮৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, তবে অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে ৮১ নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম সংবিধানের লিপিকার কে? বাংলাদেশের প্রথম সংবিধানের লিপিকার হলেন A.K.M. আব্দুর রউফ। বাংলাদেশের প্রথম সংবিধানের লিপিকার কে? বাংলাদেশের প্রথম সংবিধানের লিপিকার হলেন A.K.M. আব্দুর রউফ।
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে? সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে 137 নং অনুচ্ছেদে। কর্ম কমিশনের কথা বলা হচ্ছে 137 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালে কোন তারিখে উত্থাপিত হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া এটা গণপরিষদে উত্থাপিত হয় হলো 12ই অক্টোবর 1972। 12ই অক্টোবর 1972 সালে। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7-এর খ। অনুচ্ছেদ 7-এর খ। অনুচ্ছেদ 7-এর খ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়েছে হলো 7ম তফসিলে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? 7ম তফসিলে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কত নং তফসিলে সংযুক্ত করা হয়েছে? 7ম তফসিলে। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় বা প্রবর্তিত করা হয়? 16ই ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় বা প্রবর্তিত করা হয় হলো 16ই ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে 22 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে 7টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে বা আইনের চোখে সব নাগরিক সমান, এটি সংবিধানের কোন ধারায় বলা আছে? এটি বলা আছে সংবিধানের 27 নং ধারায়। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, এটি কোন ধারায় বলা আছে? এটি বলা আছে 27 নং ধারায়। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, এটি বলা আছে 27 নং ধারায়। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল এই বিষয়টি সন্নিবেশিত হয়েছে 117 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন, এটা বলা আছে সংবিধানের 6-2 নং অনুচ্ছেদে। 6-2 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 নং অনুচ্ছেদ অনুযায়ী। 28 নং অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সাংবিধানিক আইন। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে? 18টি আর্টিকেল রয়েছে। মূলত সংবিধানের 3য় ভাগ পুরোটাই হলো মৌলিক অধিকার সম্পর্কিত। এখানে অনুচ্ছেদ হলো 22টি, তবে 27 থেকে 44 পর্যন্ত মোট 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এই অনুচ্ছেদগুলোতে। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন এএমএম নাসির উদ্দিন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 8 আগস্ট 2024। 8 আগস্ট 2024। বাংলাদেশের প্রথম সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান।
একটি দেশে ন্যায়পালের উপস্থিতি কি প্রতিষ্ঠায় সহায়ক? ন্যায়পালের উপস্থিতি প্রয়োজন হলো জনকল্যাণমূলক সুশাসনের জন্য। একটি দেশে ন্যায়পালের উপস্থিতি কি কারণে সহায়ক? একটি দেশে ন্যায়পালের উপস্থিতি সহায়ক কারণ হলো জনকল্যাণমূলক সুশাসন। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত? উচ্চকক্ষের সদস্য সংখ্যা হলো 105টি। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে কথা বলা আছে? 7 নং অনুচ্ছেদে। 7 নং অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় প্রতীক, পতাকা ও সঙ্গীতের কথা উল্লেখ আছে? জাতীয় প্রতীক, পতাকা ও সঙ্গীতের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় প্রতীক, পতাকা ও সঙ্গীতের কথা বলা আছে? জাতীয় প্রতীক, পতাকা ও সঙ্গীতের কথা বলা আছে 4র্থ অনুচ্ছেদে। 4র্থ অনুচ্ছেদে। 4র্থ অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? বাক স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের 39-এর 2-এর ক। 39-এর 2-এর ক নং অনুচ্ছেদে বলা আছে বাক স্বাধীনতার কথা। তাহলে সংবাদপত্রের স্বাধীনতার কথা কোন অনুচ্ছেদে বলা আছে? সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনুচ্ছেদ 2-এর খ। অনুচ্ছেদ 2-এর খ-তে। সংবিধানের কোন অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে? পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে 40 নং অনুচ্ছেদে। 40 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়? বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় 118 নং অনুচ্ছেদ। 118 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। 1972 সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি হলো 4টি। 1972 সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি হলো 4টি। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11ই জানুয়ারি 1972। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11ই জানুয়ারি 1972 সালে। কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্যের সংবিধান হলো অলিখিত। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের সংবিধান। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 10 এপ্রিল 1972। 10 এপ্রিল 1972। 10 এপ্রিল 1972 সালে বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা আছে 39 নং অনুচ্ছেদে। 39 নং অনুচ্ছেদে। 39 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম ও অন্যান্য ধর্মের সমানাধিকারের কথা বলা হয়েছে? রাষ্ট্রধর্ম ইসলাম ও অন্যান্য ধর্মের সমানাধিকারের কথা বলা হয়েছে 2-এর ক। 2-এর ক। 2-এর ক নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে? চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে 36 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে? চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে 36 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে? চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে 36 নং অনুচ্ছেদে। 36 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে? চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে 36 নং অনুচ্ছেদে। কত নং অনুচ্ছেদে? 36 নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে। সংবিধানের 141-এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি? 141-এর ক এই অনুচ্ছেদে বলা হয়েছে
জরুরি অবস্থা ঘোষণার কথা। জরুরি অবস্থা ঘোষণার কথা। সংবিধানের কোন অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে? সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে ৩৮ নং অনুচ্ছেদে। সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে ৩৮ নং অনুচ্ছেদে। সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে কোন অনুচ্ছেদে? সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে ৩৮ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত ধারায় রাজনৈতিক দলের কথা বলা আছে? রাজনৈতিক দলের কথা বলা আছে ১৫২ নং ধারায়। বাংলাদেশ হলো বা সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ হলো একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ হবে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি হলো ৪টি। রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে বয়স হতে হবে ৩৫ বছর। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম অবস্থানে কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা বা বিসিএস পরীক্ষা কত সালে চালু হয়েছিল? বিসিএস পরীক্ষা চালু হয়েছিল ১৯৭৩ সালে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদ করা হয় ১৫তম সংশোধনীতে। ১৫তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদ করা হয়। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়, কিন্তু ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থাকে বাতিল করা হয়। তবে গত ১৭ ডিসেম্বর ২০২৪ সালে হাইকোর্ট বিভাগের সংবিধানের পঞ্চদশ সংশোধনী ৬টি আর্টিকেলকে বাতিল ঘোষণা করে। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার চালু হয়। কবে? ২০২৪ সালে ১৭ ডিসেম্বর। বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? জরুরি অবস্থা জারি করা হয়েছে সর্বমোট ৫ বার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? সরকারি কর্ম কমিশন গঠন করা হয় ৮ এপ্রিল ১৯৭২ সালে। কত সালে? ৮ এপ্রিল ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হলেন সুপ্রিম কোর্ট। নিম্নের কোনটি সাংবিধানিক পদ নয়? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এটি কোনো সাংবিধানিক পদ নয়। তাহলে সাংবিধানিক পদ কোনগুলো? প্রধান নির্বাচন কমিশনার এটি হলো একটি সাংবিধানিক পদ। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এটি একটি সাংবিধানিক পদ এবং কন্ট্রোলার ও অডিটর জেনারেল এটি হলো একটি সাংবিধানিক পদ। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হলো ১৮ বছর। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়েছিল? চতুর্থ তফসিল। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়েছিল? চতুর্থ তফসিলের। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র হলো একটি মানবাধিকার সংস্থা। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় কার কর্তৃত্বে? প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? প্রধানমন্ত্রী হতে হলে বয়স হতে হবে ২৫ বছর, আর রাষ্ট্রপতি হতে হলে বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত বছর? প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল হলো ৫ বছর। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? বাংলাদেশের সংবিধান সর্বমোট ১৭ বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? পরমাণু শক্তি কমিশন গঠিত হয় ১৯৭৩ সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যে প্রধান কার্যালয় এটি অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে।
স্পর্শ প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পর্শ প্রতিষ্ঠানটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার কার কাছে দায়বদ্ধ? তত্ত্বাবধায়ক সরকার হলো রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত আর কোন কাজ এককভাবে করতে পারেন? রাষ্ট্রপতি যে দুটো কাজ এককভাবে করতে পারেন তার একটি হলো প্রধানমন্ত্রীর নিয়োগ আর একটি হলো প্রধান বিচারপতির নিয়োগ। প্রধান বিচারপতির নিয়োগ। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর মূল উদ্দেশ্য কি ছিল? বাংলাদেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদের বা প্রথম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় বা বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় অন্তর্ভুক্ত করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? উত্তর হলো দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী। নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? উত্তর হলো রাজিয়া বানু। রাজিয়া বানু। রাজিয়া বানু হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি ভাগ আছে? বাংলাদেশের সংবিধানে সর্বমোট 11টি ভাগ আছে। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? দুর্নীতি দমন কমিশন বা দুদক কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের 63 নং অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণা বা যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদের। সংসদের অনুমতি ব্যতীত রাষ্ট্র যুদ্ধ ঘোষণা বা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান হলো বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশের সংবিধানের বাংলাদেশী জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 45-এ উন্নীত করা হয়? মহিলা আসন সংখ্যা 45-এ উন্নীত করা হয় চতুর্দশ সংশোধনীর মাধ্যমে। আর মহিলা আসন সংখ্যা 45 থেকে 50টিতে উন্নীত করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কত সালে? 2011 সালে। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 45 থেকে 50-এ উন্নীত করা হয় 2011 সালে। কত সংশোধনীর মাধ্যমে? এটা করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হলেন এম ইদ্রিস। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হলেন এম ইদ্রিস। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। আর প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত? বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা হলো 34 জন। বাংলাদেশের কোস্ট গার্ড কোন মন্ত্রণালয়ের অধীন? কোস্ট গার্ড হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নাই? রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নাই। আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? আবহাওয়া অধিদপ্তর হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব। রাষ্ট্রের মুখপাত্র কে? রাষ্ট্রের মুখপাত্র হলেন রাষ্ট্রপতি। এনজিও বিষয়ক ব্যুরো বর্তমানে কোন মন্ত্রণালয়ের অধীন? এনজিও বিষয়ক ব্যুরো বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন? প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অষ্টম সংশোধনীতে। ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অষ্টম সংশোধনীতে। বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ ও নির্বাচন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হয়? সিভিল সার্ভিসে নিয়োগ ও নির্বাচন হয় সরকারি কর্ম কমিশনের মাধ্যমে। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে ছিলেন? প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। সাংবিধানিকভাবে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন শাহাবুদ্দিন আহমদ, আর সাংবিধানিকভাবে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন হাবিবুর রহমান। সাধারণভাবে যদি বলে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে, তাহলে সেটার উত্তর হবে শাহাবুদ্দিন আহমদ। বাংলাদেশের মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ প্রদান করেন কে? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। দুর্নীতি দমন কমিশনের প্রধান দুর্নীতি দমন কমিশনের পূর্ব নাম কি? দুর্নীতি দমন কমিশনের পূর্ব নাম হলো দুর্নীতি দমন ব্যুরো। 1974 সালে বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী হয়? তৃতীয় সংশোধনী। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে কোন ভাগে? মৌলিক অধিকার বর্ণিত আছে তৃতীয় ভাগে। বাংলাদেশের সংবিধান রচিত হয় কোন সালে? বাংলাদেশের সংবিধান রচিত হয় 1972 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন জাতীয় সংসদ। বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন জাতীয় সংসদ। নিচের কোনটিকে প্রশাসনের স্নায়ুকেন্দ্র বলা হয়? প্রশাসনের স্নায়ুকেন্দ্র বলা হয় সচিবালয়কে। বাংলাদেশের রাষ্ট্রপতি অনধিক কত দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন 120 দিনের জন্য। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে? সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালে। এ পর্যন্ত দেশে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে: 1977 সালে, 1985 সালে এবং 1991 সালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে চতুর্থ গণভোট হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন? আইনসভার কাছে। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন? আইনসভার কাছে। একটি রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান থাকে? 4টি মৌলিক উপাদান থাকে, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 1 সেপ্টেম্বর 2008 সালে। কত তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত রায় দেশের সর্বোচ্চ আদালতে ঘোষিত হয়? 20 নভেম্বর 2025। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে, যেটা 1996 সালে প্রকাশিত, সেই ত্রয়োদশ সংশোধনীতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়। পরবর্তীতে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, কিন্তু সাম্প্রতিককালে 2025 সালের 20 নভেম্বর তারিখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় বহাল করা হয়েছে। বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট।
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের সময় নিম্নলিখিত কোন কর্মকর্তা কোনো শপথ গ্রহণ করেন না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন? জনাব আলী রিয়াজ। জনাব আলী রিয়াজ। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যদের ভোটে। জাতীয় সংসদ সদস্যদের ভোটে। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ সংবিধানের কোন আর্টিকেলে ডক্ট্রাইন অফ এক্লিপস নির্দেশ করে? 26 নং আর্টিকেলে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? গণভবন। কোন সালে বাংলাদেশে পুনরায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়? 1991 সালে। সংবিধানের কততম সংশোধনীতে যুদ্ধাপরাধী সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হয়? প্রথম সংশোধনীতে। বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে? প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত? 5 জন। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আরশাদুর রউফ। মোহাম্মদ আরশাদুর রউফ। কোন সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন জাতীয় সংসদে বাতিল করা হয়? 2011 সালে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন? পরিকল্পনা মন্ত্রণালয়। বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনয়ন করা হয় কোন সালে? 1973 সালে। সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি হলো 12 নং ধারা। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করা হলে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? 15 দিনের মধ্যে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু সংবিধান সংস্কার কমিশন বর্তমানে নতুন 5টি মূলনীতি প্রস্তাব করেছে। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো ঐক্য ও সংহতি। বঙ্গভবনের নাম পাকিস্তান আমলে ছিল গভর্নর হাউস।
নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন, এগুলো সবই হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? জাতীয় মানবাধিকার কমিশন। তাহলে বাকিগুলো অর্থাৎ সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই তিনটি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশে কতটি সাংবিধানিক পদ রয়েছে? 9টি। গণপরিষদের সদস্য কতজন ছিল? 403 জন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত? শাসন বিভাগ। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে? বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। সংবিধানের 118 এর 1 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথবাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মেয়াদকাল কত বছর? 5 বছর। বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকার ব্যবস্থা স্থানীয় সরকার ও নির্বাচন সংস্থা। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোন দুইটি? রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হলো কেন্দ্রীভূত। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। মাত্র একটি সংসদীয় আসন আছে রাঙ্গামাটি জেলায়। কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত? 15 জন। বর্তমানে গ্রাম সরকার প্রচলিত নয়, বর্তমানে প্রচলিত ইউনিয়ন পরিষদের সদস্য 13 জন। কতজন ব্যক্তি নিয়ে জেলা পরিষদ গঠিত হয়? 21 জন। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর। বাংলাদেশে কতটি জেলা আছে? 64টি। বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? 5 ধরনের। বর্তমানে বাংলাদেশে প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা গ্রাম অঞ্চলে 3 ধরনের এবং শহর অঞ্চলে 2 ধরনের, অর্থাৎ মোট 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে বাংলার ভেনিস আখ্যা দিয়েছিলেন? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের 12তম সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? 13টি। আয়তনে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন? 1997 সালে। বাংলাদেশের উপকূলীয় জেলার সংখ্যা হলো 19টি। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? শ্যামনগর।
সুন্দরবনের অংশসহ শ্যামনগর উপজেলার আয়তন 1968.24 বর্গ কিলোমিটার। আর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আয়তন হল 1931.28 বর্গ কিলোমিটার। এই শ্যামনগর উপজেলাটি মূলত সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত। কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়? বিভাগ। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হল ইউনিয়ন পরিষদ। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রথম কত সালে প্রবর্তিত হয়? 1982 সালে। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রথম কত সালে প্রবর্তিত হয়? 1982 সালে। বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগীয় শহর আছে? 8টি। সর্বশেষ বা অষ্টম বিভাগ হল ময়মনসিংহ, আর প্রস্তাবিত নবম বিভাগ হল কুমিল্লা। স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি? জেলা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কে? জেলা প্রশাসক। আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি ও ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। বাংলাদেশের সরকার পদ্ধতি হল এককেন্দ্রিক। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হল ইউনিয়ন। স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত? 12টি। বাংলাদেশে বৃহত্তম বিভাগ কোনটি? চট্টগ্রাম। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বাধিক? ঢাকা। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? গাজীপুর। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র কোন পদমর্যাদা ভোগ করেন? মন্ত্রী। আর অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। বর্তমানে বাংলাদেশে উপজেলা কতটি? 495। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয় অবস্থিত রাঙ্গামাটি পার্বত্য জেলায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতটি জেলা ছিল? 19টি। বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি? রাঙ্গামাটি। বর্তমানে রাঙ্গামাটিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, মাত্র 106 জন প্রতি বর্গ কিলোমিটারে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? 1985। প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা রয়েছে? 11টি। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে।
উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? ইউএনও। জাতীয় সংসদ আইন ও বিচার বিভাগ। বাংলাদেশের আইনসভা বা বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ এর বিচারালয় কোথায় অবস্থিত? হাইকোর্ট ভবন। দালাল আইন বাতিল করা হয় কোন সালে? 1975 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে? 50টি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? দি হাউস অব দি নেশন। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে? নিয়মতান্ত্রিক প্রধান হলেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? 1971 সালে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কোন সালে পাশ হয়? 2012। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? 1985 সালে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসেবে গণ্য কোনটি? সুপ্রিম কোর্ট। সংবিধানের 108 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অব রেকর্ড নামে অভিহিত করা হয়। বাংলাদেশ সরকারের প্রধান আইনি কর্মকর্তা বা প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? জাতীয় সংসদ। আইন প্রণয়নের ক্ষমতা হলো জাতীয় সংসদের। সংসদ কাস্টিং ভোট কি? এটি হলো স্পিকারের ভোট। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? 7ম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ কয়জন বিচারপতি নিয়ে গঠিত? 11 জন। বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ কবে পৃথক করা হয়েছে? 1 নভেম্বর 2007। কোরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? 60 জন। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ হয়? 1996 সালের 27 মার্চ। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? 2025 সালের 30 নভেম্বর। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রিফাত আহমেদ। তিনি 10 আগস্ট 2024 তারিখে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী এবং তিনি হলেন বাংলাদেশের
26তম প্রধান বিচারপতি। বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর সাল হলো 2023। সুশাসনের মূলনীতি হলো জবাবদিহিতা। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন কত সালে পাশ হয়? 1973। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন কত সালে পাশ হয়? 1973। বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। আর গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। তাই এখানে উত্তর হবে শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত করা হয়? 1972। বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকারের নাম কি? 12তম জাতীয় সংসদের স্পিকারের নাম ছিল শিরীন শারমিন চৌধুরী। কোনটির স্থপতি লুই আই কান? বাংলাদেশের জাতীয় সংসদ। সুপ্রিম কোর্টে কয়টি বিভাগ আছে? 2টি। জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের কোন জেলায়? পঞ্চগড়। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এএসএম সায়েম। বর্তমান প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী, 26তম। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বান্দরবান। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বান্দরবান। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন হলো বান্দরবান। দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে? বিচারপতি সুলতান হোসেন খান। দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে? দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান হলেন বিচারপতি সুলতান হোসেন খান। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হলো হাউস অব দ্য নেশন। বাংলাদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা। সংসদের অধিবেশন সমাপ্ত হবার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিন পর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়সসীমা কত? 67 বছর। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন মন্ত্রণালয়ের অধীন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভাগের প্রশাসনিক প্রধান হলেন বিভাগীয় কমিশনার। জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে? জাতীয় সংসদের প্রথম নারী হুইপ হলেন খালেদা খানম। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? 350 জন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন কবে প্রণীত হয়? 1973 সালের 20 জুলাই। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন কবে প্রণীত হয়? 1973 সালের 20 জুলাই। 1973 সালের 20 জুলাই। সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে বাংলা ভাষা প্রচলন আইন জারি করা হয় 1987 সালে। সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে বাংলা ভাষা প্রচলন আইন চালু করা হয় 1987 সালে। 1987 সালে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকারী কর্তৃপক্ষ কে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বাংলাদেশের পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় 2025 সালের 27 ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স হলো 25 বছর। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত 50টি আসন নির্ধারণে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়? আনুপাতিক প্রতিনিধিত্বমূলক।
বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? 90 দিন। প্যারোল অর্থ কি? প্যারোল অর্থ হলো নির্বাহী আদেশে মুক্তি। বাংলাদেশের তথ্য অধিকার আইন কবে পাস হয়? 29শে মার্চ 2009। জাতীয় সংসদের কাজ 9 কোনটি? মন্ত্রিসভা গঠন। সংবিধানের কত অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগের বিধান আছে? 77 নং অনুচ্ছেদে। ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব হয় কোথায়? সুইডেন। বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় 1974 সালে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান কে? প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলে? অধ্যাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলত? জগন্নাথ হলে। জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা। সংসদ ভবনের উচ্চতা কত? 155 ফুট বা 47.24 মিটার। 47.24 মিটার। জাতীয় সংসদ ভবনে দর্শকের আসন কতটি? 430টি। বাংলাদেশের পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত নয় বা পড়ে না হলো নারী ও শিশু পাচার। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? 3 জন। অ্যামিকাস কুরি অর্থ কি? আদালতের বন্ধু। বাংলাদেশের ফৌজদারি ও দেওয়ানি আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় 2000 সালে। বাংলাদেশে মানি লন্ডারিং বিল চালু হয় 2002 সালের 7 এপ্রিল। পেনাল কোড বা দণ্ডবিধি হলো একটি তত্ত্বগত আইন। এফআইআর এর ফুল ফর্ম কি? এফআইআর এর ফুল ফর্ম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ক্রিসেন্ট লেক কোথায়? জাতীয় সংসদ ভবন, ঢাকা। সাংবিধানিকভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? সুপ্রিম কোর্ট। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে বা 2 প্রকার। কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? ঢাকা জেলায়। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটো। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কে? শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মুহাম্মদুল্লাহ। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়? 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি কে? মাননীয় স্পিকার। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি হলেন মাননীয় স্পিকার। মানুষের চলাচল, আচরণ ও কর্মকাণ্ডের উপরে বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারি করা হয় 144 ধারা।
মুসলিম আইন অনুসারে পিতামাতার সম্পদে একজন কন্যার অংশ পুত্রের অংশের কত শতাংশ? 50%। ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ হলো অমবুডসম্যান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়? 1982 সালের 28শে জানুয়ারি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 1982 সালের 28শে জানুয়ারি। কত সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়? যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় 1980 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট? 9 তলা বিশিষ্ট। রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও সুশীল সমাজ। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝানো হয়? বিকল্প সরকার বলতে বোঝানো হয় বিরোধী দলকে। আমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কত ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করেছেন। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তাকে বলা হয় সুশীল সমাজ। সুশীল সমাজ। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপরে প্রভাব বিস্তার করে তারা হলো সুশীল সমাজ। সুশীল সমাজের কাজ হলো সরকারকে দিক নির্দেশনা দেয়া। পুঁজিপতি, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী গোষ্ঠী উন্নত বিশ্বে কি নামে পরিচিত? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সিভিল সোসাইটি শব্দের পরিভাষা নিচের কোনটি? সিভিল সোসাইটি হলো সুশীল সমাজ। বহু দলের অংশগ্রহণের ভিত্তিতে কখন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1979 সালে। বাংলাদেশের বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? 63টি। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা কত সালে চালু হয়? 2008 সালে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা কত সালে চালু হয়? রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় 2008 সালে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কি হিসেবে ভূমিকা রাখে? ওয়াচডগ হিসেবে। কোনটি রাষ্ট্র জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে? নির্বাচন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর বেশি প্রভাব বিস্তার করে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর বেশি প্রভাব বিস্তার করে? রাজনৈতিক। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত? বেসরকারি ব্যক্তিবর্গ নিয়ে। এখানে হচ্ছে আমরা এই অধ্যায়ের সব প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছি এবং নিচে হচ্ছে এই প্র্যাকটিস কোয়েশ্চেন গুলোর কি দেওয়া আছে? সলিউশন দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।